অযোগ্যদের ভাতার ঘোষণা, এটা কিন্তু সততার প্রতীক নয়। মামাটি মানুষের সরকার সততার প্রতীক। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা অযোগ্য, সুপ্রিম কোর্টের রায়ে তাদের জন্য 20-25 হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন। ঠিক অপরদিকে যারা যোগ্য, যারা বঞ্চিত, যারা 20 বছর ধরে কাজ করছেন তাদের জন্য কাঁচকলা, মাত্র 10,000, 12,000 টাকা বেতন বা ভাতা। ঠিক এই পরিপ্রেক্ষিতে বড় খবর, সরকারপন্থী সংগঠনের অন্যতম অভিজ্ঞ নেতৃত্বরা কি বলছেন। তারা কিন্তু দায় স্বীকার করেই বলছেন যে তারা ব্যর্থ, তারা পারেনি সরকারের কাছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক, SSKMSK শিক্ষাবন্ধু সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের দাবিটা আদায় করতে। তার জন্য তাদের চেষ্টার কোনো খামতি নেই। তারা মনে করেছেন যে কারণে পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হয়নি, SSKMSKদের দাবি পূরণ হয়নি, শিক্ষাবন্ধুদের দাবি পূরণ হয়নি, সেই কারণটা হচ্ছে তাদের মধ্যে বিভেদ রয়েছে। যদি আপনারা দেখেন, বিভিন্ন দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের যারা কর্মী, যারা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী, তাদের কিন্তু ভাতা বৃদ্ধি হয়েছে। শুধু তাদের নয়, একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী, এবং কোনো ধরনের আড়ম্বর বা ঢাকঢোল না পিটিয়ে। অর্থাৎ ভাতা বৃদ্ধি করাটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো ব্যাপার না। যদি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা হয় বা যাদের ভাতা বৃদ্ধি তিনি করতে চান তাদের ভাতা বৃদ্ধি করাটা তার কাছে কোনো বিষয় নয়। আরও একবার প্রমাণ হয়ে গেল যখনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে যারা যোগ্য শিক্ষক, 2016 সালের SSCর প্যানেলে যারা যোগ্য, যারা অযোগ্য চিহ্নিত হয়নি তারা স্কুলে যাবে, তাদের বেতন বা ভাতা দেবে রাজ্য সরকার 31 ডিসেম্বর পর্যন্ত। ঠিক অপর দিকে যখন যারা অযোগ্যের লিস্টে রয়েছে, যারা শিক্ষাকর্মী, সুপ্রিম কোর্ট তাদের জন্য নির্দেশ দেয়নি, কারণ তাদের ক্ষেত্রে নাকি প্রচুর দুর্নীতি হয়েছে। অর্থাৎ পরিষ্কার বক্তব্য সুপ্রিম কোর্টের যে দুর্নীতিবাজ, চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, অযোগ্যদের বঞ্চিত করে চাকরি হয়েছে। তাদের জন্য সুপ্রিম কোর্টের কোনো দয়া নেই, মায়া নেই, তাদের জন্য কোনো নির্দেশ দেয়নি তারা স্কুলে যাবে কি না, তারা বেতন তো পাবেই না, তারা স্কুলেও যাবে না। সেই সঙ্গে তাদের বেতন বাবদ যা টাকা এতদিন পর্যন্ত তারা পেয়েছেন সেই টাকা 12% সুদের হারে ফেরত দিতে হবে। তাদের জন্য সততার প্রতীক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 20,000, 25,000 টাকা ভাতা বা অনুদানের ঘোষণা করছেন। অর্থাৎ তিনি তার যদি সদিচ্ছা থাকতো, তার যদি ইচ্ছে থাকতো, এই সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের, SSKMSKদের ভাতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের পরিবারগুলিকে বাঁচাতে হবে, তার জন্য তিনি যদি মনে করতেন ভাতা বৃদ্ধি করতে হবে, তাহলে তিনি যে কোনো সময় করতে পারতেন, কিন্তু করেননি। ঠিক এই পরিপ্রেক্ষিতে একজন সরকারপন্থী সংগঠনের অন্যতম অভিজ্ঞ নেতৃত্ব মাননীয় গোপাল দেবনাথ মহাশয় বলেছেন, আর নয়, রাস্তায় বসতে হবে, কর্মসূচি নিতে হবে, এবং সেই কর্মসূচি হবে অরাজনৈতিক। এবং তিনি একটি ব্যানার পোস্ট করেছেন একটি গ্রুপে, সেখানে তিনি লিখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারগুলিকে বাঁচান, আমাদের দ্রুত বেতন বা ভাতা বৃদ্ধি করুন। জাস্ট এটুকুই তিনি ব্যানারে লিখতে বলেছেন। সেখানে কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনের নাম তিনি লিখতে বলেননি। তার মতে এইভাবে যদি দাবিটা রাখা যায় মুখ্যমন্ত্রীর কাছে, তাহলে কিন্তু খুব সহজেই পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি আদায় করে নিতে পারবে বলে মনে করেছেন গোপাল দেবনাথ মহাশয়। যদিও তিনি আর পার্শ্ব শিক্ষক নন, তিনি রিটায়ার্ড করেছেন, তবু পার্শ্ব শিক্ষকদের নিয়ে তার চিন্তাভাবনা আমরা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তার দাবি, একদল মামলা করছেন, একদল প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, আরেক দল সরকারের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন বা সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াই করছেন, অর্থাৎ ফেস টু ফেস লড়াই। আরেক দল কী করছেন, আরেক দল সরকারি আধিকারিকদের কাছে গিয়ে, শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে, কেউ কেউ বলছেন তাদের দৌড় মাত্র শিক্ষামন্ত্রী পর্যন্ত। তারা কি করছেন, সেখানে গিয়ে বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে তারা অনুনয় বিনয় করছেন, হাতে ধরছেন, পায়ে পড়ছেন, দাবি করছেন, হাতজোড় করছেন যে এবার অন্তত পার্শ্ব শিক্ষকদের বাঁচানো হোক। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সকলেই চাইছেন বাঁচতে, সকলেই চাইছেন পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হোক, সকলেই চাইছেন সর্বশিক্ষা মিশনের কর্মীদের
অন্তত একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা দেখ রাজ্য সরকার। কিন্তু পথ ভিন্ন, মত ভিন্ন, কর্মসূচি ভিন্ন, সংগঠন ভিন্ন, তার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে না সরকারপন্থীদেরও, গুরুত্ব দিচ্ছে না সরকার বিরোধীদেরও। এমতো অবস্থায় কি করতে হবে? এমতো অবস্থায় একটাই কাজ করতে হবে, যে দিদির কাছে খুব সংক্ষেপে সরল ভাষায় যে দাবিটা রাখা হবে সেটা হচ্ছে, দিদি আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারগুলিকে বাঁচান, আমাদের বেতন বৃদ্ধি করুন। কারণ একেবারে পরিষ্কার যে মুখ্যমন্ত্রী যদি চাই, যদি অযোগ্যদের অনুদান বা ভাতা দিতে পারেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিরোধিতা করে, সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে যদি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা অযোগ্য, যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে, হাইকোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে যাদের পুরো প্যানেল বাতিল হয়েছে, তাদের জন্য যদি এক বাক্যে প্রথমেই 20 বা 25,000 টাকা অনুদান ঘোষণা করতে পারে, তাহলে যারা 2004 সাল থেকে কাজ করছেন, যারা 2004 সাল থেকে সরকারপন্থী, 2004 সাল থেকে যারা তৃণমূল করছেন, পার্শ্ব শিক্ষকদের মধ্যেও অনেকে তৃণমূল করেন, এসএসকেএমএসকেদের মধ্যেও অনেকে তৃণমূল করেন, শিক্ষাবন্ধুদের মধ্যেও অনেকে তৃণমূল করেন, অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তারা কি তৃণমূল নয়? তারাও তৃণমূল। কিন্তু একাধিক ভাগে বিভক্ত, একাধিক নেতৃত্ব গুটিবয় ব্যক্তি রয়েছেন যারা মামলার মাধ্যমে বা আরও কোনো কর্মসূচির মাধ্যমে টাকা আদায় করছেন। তারা কিন্তু একত্রিত হতে দিচ্ছেন না বলে দাবি করছেন গোপাল দেবনাথ মহাশয়। কিন্তু একই সঙ্গে অনেকে প্রশ্ন করেছেন, এই গোপাল দেবনাথ মহাশয় যখন তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন, পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব ছিলেন সরকারপন্থী, তখন তিনি কি করেছেন? অর্থাৎ তিনিও ব্যর্থ, তিনিও নিজে স্বীকার করছেন যে তিনিও ব্যর্থ। কিন্তু এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে 2025-এ দাঁড়িয়ে একটা সুযোগ রয়েছে, একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। একদিকে চাকরি হারিয়েছেন 26,000, প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলার যদিও আজকে শুনানি পিছিয়ে গেছে, 7 মে সেই শুনানি, অর্থাৎ যে কোনো সময় প্রাথমিকেরও চাকরি বাতিল হতে পারে। আমরা চাকরি বাতিলের পক্ষে নই, আমরা চাকরি বাতিলের বিপক্ষেও নই, আইন যা বলবে আমাদের কিছু করার নেই। কিন্তু এই পরিস্থিতিতে পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা, শিক্ষাবন্ধুরা, রাজ্যের চুক্তিভিত্তিকরা, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাদের দাবিটা আদায় করে নিতে পারে। এবং কিভাবে করবেন? সরকারপন্থী নেতৃত্বের যে দাবি, সরকারের কাছে তারা সিম্পল একটা দাবি রাখবেন, তাদের পরিবারগুলিকে বাঁচানো হোক। এবং তার যে দাবি বা উপদেশ বা তার যে দাবি আদায়ের যে তিনি পন্থা বললেন, সেই পন্থাতে বা সেই পদ্ধতিকে কি আপনারা গ্রহণ করবেন, কি করবেন না, সেটা আপনাদের বিষয়। অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।